যে সবসময় আমাকে সব জায়গায় নিজে যেতে হবে, গ্রামে ডিস্ট্রিক্টে মানুষের বাড়িতে বাড়িতে, নট পসিবল, সেটা হয়ে ওঠে না। টম হল্যান্ডের স্পাইডারম্যান যখন এসছে, তো টম হল্যান্ড তো নিজে গিয়ে আর সবার কাছে গিয়ে বলছে না। পছন্দের কোনো ফ্রিডম ফাইটারের কথা বলি যাকে দেখে তুমি খুব ইন্সপায়ার হতে ছোটবেলা থেকে? বাংলার অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয় তো নেতাজি সুভাষচন্দ্র বোস সব থেকে বড় নাম। প্রযোজক হিসেবে একটা কি চ্যালেঞ্জ আসে? প্রতিযোগিতা যদিও বলি, নিজের সাথেই প্রতিযোগিতা আছে। আয়নার সামনে যেই মানুষটাকে দেখি, চেষ্টা করি তার থেকেই যেন এভরিডে বেটার হতে পারি, সেই চেষ্টাটাই থাকে। দ্যাটস ইট। প্রতিটা ফিল্মেই কি নতুনভাবে নিজেকে প্রমাণ করতে হয়। রাজনীতির সব জায়গায় রাজনীতির প্রয়োজন হয় না, কখনো কখনো রাজনীতিরও অনেক জায়গায় তাদের প্রয়োজন হয়। এই বিভাজনগুলো বুঝেই কি রাজনীতিতে কোনোদিনও পা দেওয়ার ইচ্ছে থাকেনি আপাতত? রাজনীতিতে পা দিতে চাই না, মূল কারণ হচ্ছে আমি নিজেকে সেখানে ফিট ইন পাই না। আমার পক্ষে ওরকমভাবে মিথ্যে কথা বলা সম্ভব হয় না। রাজনীতিতে অনেকেই মিথ্যে আশা দিতে হয়, মিথ্যে কথা বলতে হয়, অনেক সময় প্রতিশ্রুতি দিতে হয় মানুষকে। আমিও হয়তো নিজেকে সেই জায়গাটা ফিট ইন পাই না। ছোটো করার জন্য হচ্ছে সেগুলোকে তো ইগনোর করাই বেটার। হ্যাঁ, ওইভাবেই দেখি সোশ্যাল মিডিয়াকে। স্টার হোক, সুপারস্টার হোক আর মেগা স্টার হোক, আর আমাদের সময়ও এসছে, আমাদের পরেও আসবে। তাই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এইটুকু তো একটা ইন্ডাস্ট্রি। সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সেনা, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদার, এরা যেই ধরনের সিনেমা বানিয়ে গেছে, আমাদের ন্যাশনালি গ্লোবালিও আমাদের একটা ইমপ্রেশন ফেলে গেছেন। তো সেই জিনিসটাকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলায় সুপারস্টার কালচার অনেক বছর ধরেই আছে। একজনের নাম যখন কমার্শিয়াল ছবির কথা আসে তখনই তার নামকেই কিন্তু তুলে ধরা হয়, সুপারস্টার জি। আজকে তার সাথে আমি অনেক ছবি হয়েছে, অনেক গল্প হয়েছে, এর আগেও আড্ডা দিয়েছি, নতুন কোনো বিষয় না, প্রতিটা গল্পই আলাদা, কিন্তু এবারে কিন্তু অনেক বেশি ছদ্মবেশ হয়ে গেছে। হ্যাঁ, সেইটা আশা করি ঠিক, সেটা মানছে? নমস্কার। হ্যাঁ, নখানা ছদ্মবেশ। একদমই তাই। রেক্স স্টুডিওজ ইন্ডিয়াতে আজকে কিন্তু আমরা ছদ্মবেশী জিতকে নিয়ে একটু বেশি কথা বলবো, আর তার সাথে তো আরো গল্প আছে। শুনি তো কি প্রশ্ন প্রথমত তোমার? জিজ্ঞেস করবো যে এই যে ছদ্মবেশ, সাধারণত তোমার কাছে যখন মানে এই যে আমরা সবসময় নতুন কি আসছে, একটা সুপারস্টার মানে চ্যালেঞ্জ আসে যে তাকে নতুন কিছু করতেই হবে, নইলে সে বজায় রাখতে পারবে না। তো সেখানে সেই ক্ষেত্রে তোমার ভাবনাটা কি এই ছদ্মবেশের বিষয়টা আরো ইউনিক লেগেছিল যখন প্রথম স্ক্রিপ্ট শোনানো হয়েছিল বা তুমি জেনেছিলে? খুব ন্যাচারালি গল্পের মধ্যে এগুলো ফিট ইন হচ্ছিল। পুরো গল্পটাই আমার ইন্টারেস্টিং লেগেছিল, এবং গল্পের মধ্যে যেইভাবে অনন্তর চরিত্রটা ইভলভ হয়, আমি একদম প্রেমে পড়ে গেলাম এই গল্পের। আর ছদ্মবেশ হচ্ছে অ্যাডিশনাল অর্নামেন্টস, সাজগোজ আর কি। কিন্তু কোর যদি বলো, আত্মাটা যদি বলো, সোলটা যদি বলো, সেটা কিন্তু গল্পটার মধ্যেই আছে। সেই গল্পের মধ্যেই ছদ্মবেশেরও সুযোগ আছে, এবং অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো মানুষকে এন্টারটেইন করবে, এটাই আমরা আশা রাখি। একদম ভীষণই এন্টারটেইনিং ফিল্ম। মানে বিপ্লবীর গল্প হলেও এটা ভীষণই একটা এন্টারটেইনিং ফিল্ম। এবং আরেকটা ট্রিভিয়া আমি তোমাকে বলি যে আমি শুনেছিলাম আমার ডিরেক্টরের কাছেই, পথিকৃতের কাছেই, যে আমরা বিপ্লবীদের নিয়ে যে কটা বিপ্লবীদের গল্প আছে, কোনো রেভলিউশনারির ক্যারেক্টারের মধ্যে কমিক অ্যাঙ্গেল থাকে না। এই চরিত্রের মধ্যে কমিক অ্যাঙ্গেলও আছে, এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটাকে মানে হিউমারও আছে। ইয়েস, অফ কোর্স, হিউমারও আছে। একদমই। যদি তোমার ক্ষেত্রে বলি, এই স্বাধীনতা, বিপ্লবী, এই বিষয়টা, এটা তোমার কাছে প্রথম জনার বলতে গেলে? না, মানে কিছু না কিছু স্বাধীনতা ওরিয়েন্টেড কিছু না কিছু থেকেছেই দেশের জন্য। সেটা ক্রান্তি ছবিতে বাংলার গান গাই গানটাও শুনেছি। হ্যাঁ, ওটাতে হচ্ছে প্যান্থার বলে ছবিটা করেছিলাম, ওটাও দেশের জন্যই ছিল। বাট বিপ্লবী নিয়ে আমি কোনোদিন চরিত্র করিনি, কোনো বিপ্লবীর চরিত্র আগে করিনি। সেই জন্য কি প্রথমেই আর অ্যাকচুয়ালি এ বিপ্লবী না ডাকা সেটা তো এখনো পরিষ্কার হয়নি। তো বিপ্লবী ডাকা দুটোই আর কি একসাথে, বিপ্লবী আর ডাকা দুটো একসাথে একই সিনেমায় একই চরিত্রের মধ্যে, সেটা কোনোদিন করিনি। একদমই। লেটস পুট ইট দিস ওয়ে। ওকে, তো সেটা ডিসক্লোজ করা যাবে না সিনেমা রিলিজ করার পরে? ইয়েস, অফ কোর্স। যখন 14ই আগস্ট ফিল্ম রিলিজ করবে, মানুষ হলে গিয়ে দেখবে, তারাই বিচার করবে যে সে আসলে কি। ছবির কন্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, নাকি বর্তমান যুগের তাল মেলানোর একটা ব্যাপার চলছে, প্রমোশনটা খুব বড় হয়ে দাঁড়িয়েছে? তো সুপারস্টার জিৎ এই নিয়ে কি বলবো? না, কন্টেন্ট ওয়াজ অলওয়েজ দ্য কিং অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্য কিং। এটা একটা পুরনো ক্লিশে, বাট এই ক্লিশেটা সর্বদা এইভাবেই থাকবে, এক জায়গায় থাকবে। ভালো গল্প, ভালো পারফরমেন্সেস, ভালো রাইটিং, সেটাই মানুষকে ছুঁয়ে যায়, সেটাই মানুষের কাছে থেকে যায়। বাকি জিনিস যেগুলো আসে সেটা হয়তো
টেম্পোরারি একটা সাকসেস পেতে পারেন, বাট নট ইন আ লং রান। মানে পাড়ায় পাড়ায় গিয়ে বাস ট্রেনে গিয়ে ঘুরে নানান রকমের অ্যাক্টিভিটি করার থেকে ছবিটা যদি ভালো হয় সেটা হয়তো আস্তে আস্তে মানুষ দেখে। না, তাকে প্রমোট করাটাও দরকার আছে, বাট প্রমোশনের মাধ্যম আলাদা আলাদা থাকতে পারে। আমাদের মূল কথা হচ্ছে যে একটা ছবি আসছে, সেই ছবিটা মানুষের কাছে তুলে ধরতে হবে, পৌঁছে দিতে হবে যে এই ছবিটা আসছে, মানুষের অ্যাওয়ারনেস এর মধ্যে মানুষকে জানাতে হবে। সেই জানানোর মাধ্যমটা আমি নিজে গিয়ে জানাই বা আপনাদের সকলের মাধ্যমে জানাই, এরকম ধরনের রাস্তা নিতে পারি। বাট নট নেসেসারিলি যে সবসময় আমাকে সব জায়গায় নিজে যেতে হবে, গ্রামে, ডিস্ট্রিক্টে, মানুষের বাড়িতে বাড়িতে, নট পসিবল, সেটা হয়ে ওঠে না। টম হল্যান্ডের স্পাইডারম্যান যখন এসছে, তো টম হল্যান্ড তো নিজে গিয়ে আর সবার কাছে গিয়ে বলছে না। একদম। তোমার জন্য এখনো মনে হয় যে এখনো কোনো রোলের খোঁজে আছো যেটা মানে বলা যায় যেটা ড্রিম রোল? এমন কোন আপাতত আমার কাছে এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অনন্ত সিংহর রোলটা আমার কাছে ওয়ান অফ দ্য ড্রিম রোলসের মধ্যেই বলা যেতে পারে। আমি কোনোদিন আশা করিনি এরকম ধরনের চরিত্র আমি পাবো। আমি আগেন ডেস্টিনিতে ভীষণভাবে বিশ্বাস করি, ভাগ্যে ভীষণভাবে বিশ্বাস করি। তো আমার কাছে এটা ভাগ্যক্রমেই আমার কাছে এসছে, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু গড যে আমার জীবনে এরকম একটা চরিত্র এসছে, এবং আমি বিশ্বাস রাখি যে এই চরিত্র, এই সিনেমা মানুষের মনে দাগ কাটবেই। অগস্টের 15 একটা মানুষের মনেও আলাদা একটা দাগ কাটে, আর এই সময়টা এরকম একটা ছবি। সেখানে তোমাকে জিজ্ঞেস করবো, তুমিও ছেলেবেলা থেকে বড় হওয়াতে তুমি কিন্তু এই অনেক আমাদের যে ফ্রিডম ফাইটার হিরোজদের দেখে বড় হয়েছো, শুনে বড় হয়েছো। তো সেইখানটা তোমার নিজের যদি পছন্দের কোনো ফ্রিডম ফাইটারের কথা বলি, যাকে দেখে তুমি খুব ইন্সপায়ার হতে ছোটবেলা থেকে? অনেকেই আছেন, একটা দুটো নাম নেওয়া যায় না, কারণ এত বড় একটা দেশ, তার স্বাধীনতার পেছনে অনেকগুলো আইকনিক হিরোজ ভূমিকা আছে। বাট বাংলার অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয় তো নেতাজি সুভাষচন্দ্র বোস সবথেকে বড় নাম। আর পুরো ন্যাশনালি যদি দেখা হয় তাহলে অনেকগুলো হিরোজ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন রাজ্যে। একদম। ছবির ডিস্ট্রিবিউশনটাকে তুমি কিভাবে দেখো, যেটা মানুষের কাছে যে পৌঁছানো? হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। সেইটা খুব মানে এটা আমি বলবো না শুধু কলকাতা বাংলা না, মানে অল ওভার ইন্ডিয়া হোক বা এখানেও হোক, যে কোনো জায়গায় মানুষের কাছে পৌঁছানোটা খুব বড় হয়ে দাঁড়ায়। ইয়েস ইয়েস। তো হল পাওয়াটাও একটা বড় বিষয় কি, এটা নিয়ে ভাবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমরা ভাবি। আমরা শুধু আমি নায়ক তো নই, আমার একটা প্রযোজক সত্তাও আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ভাবনা চিন্তা হয়। আর বাট এইবার আমার মনে হয় যে ডিস্ট্রিবিউশনের জায়গাটাও সোফার সো গুড মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে। আর তো জাস্ট মাত্র 3-4 দিন, হ্যাঁ 3-4 দিন পরে ফিল্ম রিলিজ করবে, আমরা জানতে পারবো। আপাতত নবীনাতে অ্যাডভান্সও খুলে গেছে, নবীনাতে একটা বিকেলবেলা ভালো শো টাইম আছে, তো আর ভালো বুকিংও হচ্ছে শুনলাম। তো ডেফিনেটলি ভালো শোকেসিংয়ের উপরে অনেক কিছু নির্ভরও করে। তো এবারে আশা করছি ভালো শোকেসিং পাবো আমরা। সুপারস্টার জিৎ বা অভিনেতা জিৎ হিসেবে নতুন করে কাউকে প্রমাণ করা বা প্রতিযোগিতা কিছু নেই, কিন্তু প্রযোজক হিসেবে একটা কি চ্যালেঞ্জ আসে? প্রমাণ করার ডেফিনেটলি প্রতিটা ফিল্মেই কি নতুনভাবে নিজেকে প্রমাণ করতে হয়। এভরি ফ্রাইডে একটা করে টেস্ট থাকে, অ্যান্ড সেই টেস্টের মধ্যে পাস করলাম না ফেল করলাম, এই ব্যাপারটা থেকেই যায়। এবং প্রতিযোগিতা যদিও বলি, নিজের সাথেই প্রতিযোগিতা আছে। আয়নার সামনে যেই মানুষটাকে দেখি, চেষ্টা করি তার থেকেই যেন এভরিডে বেটার হতে পারি, সেই চেষ্টাটাই থাকে। দ্যাটস ইট। কোনো কিছু যেটা তোমাকে খুব বিরক্ত করে এখনকার সময়, সবকিছু যদি নিয়ে বলি, তোমাকে বর্তমানে খুব বিরক্ত করে, সেটা মানে ইরিটেট করতে পারে সেই জিনিসটা? অনেক কিছুই আছে, ডিসঅনেস্টি তার মধ্যে একটা। ওকে। আর অনেক কিছুই আছে। আর সব কিছু বলা যাবে না। না, বাট মেজর হচ্ছে ডিসঅনেস্টি। আমরা যখনই বিপ্লবী বা এইসব ছবি খুঁজি, তখনই আমরা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটার প্রমাণটা নিয়ে খোঁজাখুঁজি শুরু করি, যে এটার মধ্যে কতটা সত্যতা আছে, তার মধ্যে তার ডিটেলিং এ যায় অনেক মানুষ। সেখানে তুমি এই ক্যারেক্টার নিয়ে কতটা রিসার্চ করেছো? আমার কাছে ম্যাটেরিয়ালটা এসেছিল যখন প্রতিকৃতি আমাকে প্রথম শুনিয়েছিল, তখন আমার মনে হয়েছিল যথেষ্ট রিসার্চ টু ওয়ার্ক। এবং অরিত্র, অর্পণ, প্রতিকৃতি, এরা তিনজন মিলে এই গল্পটা লিখেছে। এবং তারপরে যেই গল্পটা ওরা নিয়ে এসেছিলো তার বাইরে যেখান থেকে গল্পটা অ্যাডাপ্ট করেছিল, যে বইটার রাইটস নিয়ে এই গল্পটা অ্যাডাপ্ট করেছিল, সেই বইটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেখান থেকে এই টাইটেলটা আসে। তো সেই বইটাও আমি পড়েছিলাম, প্রতিকৃতি আমাকে পড়িয়ে একদিন শুনিয়েছিল। তো এইটুকু পড়াশোনা নিশ্চয়ই করেছিলাম। আর তারপরেও যখন যখন মাথায় যে কটা প্রশ্ন আসতো, সেগুলো আমি নিজেও কখনো কখনো ইন্টারনেটে সার্চ করার চেষ্টা করতাম। আর কখনো কখনো প্রতিকৃতি এবং আমার রাইটিং টিমকে ছুড়ে দিতাম যে ভাই এটা কেমন আছে, এটা কেন আছে, এটা কিসের জন্য আছে, সেই জিনিসগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি।
এবং আরেকটা জিনিস তোমাকে জানিয়ে দিই, এই ফিল্মটা কিন্তু যদিও বা একজন বাস্তব মানুষের জীবনের উপরে এই ফিল্মটা তৈরি করা হয়েছে, বাট এই ফিল্মটার মধ্যে ফিকশনও অ্যাড করা হয়েছে। এমন অনেকগুলো জিনিস আছে যেগুলো তখন এক্সিস্ট করেনি, সেটা মানুষকে এন্টারটেইন করার জন্য সেই জিনিসগুলো অ্যাড করা হয়েছে। তো ইট ইজ আ ফিল্ম উইচ ইজ ফ্যাকচুয়ালস উইচ ইজ মিক্স অফ সাম ফিকশন। একদম। সাথী, চ্যাম্পিয়ন থেকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা, এই জার্নিটার মধ্যে কি ডিফারেন্স তুমি দেখতে পাও? প্রতিটা ফিল্ম প্রতি 1 বছর 2 বছর অন্তর অন্তর কিছু না কিছু ডিফারেন্স দেখতে পেয়েছি, এবং সেই ডিফারেন্ট জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে করতে এগিয়েছি বলে এতদিন সার্ভাইভ করতে পেরেছি, এবং চেষ্টা করব আগামী দিনেও যাতে অ্যাডাপ্ট করতে পারি যেই চেঞ্জেসগুলো আসছে। প্রতিটা ফিল্মেও কিছু না কিছু নতুন থাকে, নতুন জিনিস শিখতে পাই, নতুন জিনিস জানতে পাই, সেটা টেকনিক্যালি হোক বা রাইটিংয়ে হোক। তোমার কাছে ডিরেক্টর কতটা ম্যাটার করে? আর ভেরি মাচ। এমন কোন ডিরেক্টর যার সাথে তুমি কাজ করতে চাইছো? প্রথমটা বললাম, তারপর ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডিরেক্টর উপরেই ডিপেন্ড করে যে হ্যাঁ হাউ থিংস আর গোইং টু শেপ আপ, সেই কোন দৃষ্টি দিয়ে দেখছে এবং তার এনার্জি কেমন আছে সেটের মধ্যে। আর এই ফিল্মের ক্ষেত্রে আমাদের ডিরেক্টর প্রতিকৃত বাসু এবং আমাদের ক্যামেরাম্যান শমিক হালদার, এই দুজন কিন্তু এভরিডে আমরা যখন কাজ শুরু করতাম তখন এদের দুজনের এনার্জি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো। আমি নিজে একটা এনার্জি নিয়ে যেতাম আর এদের এনার্জি পেয়ে আরও ডাবল আপ হয়ে যেত এনার্জি। এরা দুজন মিলে যেইভাবে এনার্জি জেনারেট করতো দুজনের সকালবেলা হোক আর যখনই আমরা দিনটা শুরু করতাম, কখনো কখনো নাইটেও শ্যুট করেছি, এরা দুজন যেইভাবে এনার্জি জেনারেট করতো আমার নিজের এনার্জি ডাবল আপ হয়ে যেত। আর কার সাথে কাজ করার ইচ্ছা অনেকেই আছে, আমাদের বাংলায়ও অনেক ডিরেক্টরস আছেন যাদের সাথে আমার কাজ করার ইচ্ছে, আর বাংলার বাইরেও অনেকে আছেন যাদের সাথে কাজ করার। কিছু নাম উল্লেখ করলে অনেক নাম হয়তো বলতে পারবো না। হ্যাঁ, আমি তো হ্যাঁ এতগুলো নাম আছে। সিলেক্টিভলি যেটা তুমি খুব পছন্দ করছো বা তার কাজটা পছন্দ করছো? না, অনেকেই আছেন যারা ভালো ভালো কাজ করছেন, এবং যারা ভালো কাজ করছেন সেই সকল ডিরেক্টরদের সাথে, সেই সকল পরিচালকদের সাথে আমি কাজ করতে চাই। একদম। আর একটা বিষয় তোমায় জিজ্ঞেস করবো যে আমরা ওয়েব সিরিজে তোমায় যেভাবে পেয়েছি, যেভাবে দেখেছি, ওটাতে মানুষের খিদে বেড়েছে, দর্শকদের খিদে বেড়েছে যে আরো একবার যদি তোমাকে আরো অনেক কিছুতে দেখা যায়, ওয়েব সিরিজ বা ন্যাশনাল প্রজেক্টসে। তো সেটাই খুব তাড়াতাড়ি আমরা পাচ্ছি, এরকম কিছু ব্যাপার রয়েছে? যখনই কোনো কিছু লক হবে আমি ডেফিনেটলি আই উড লাভ টু অ্যানাউন্স দ্যাট, মানুষকে জানাতে আমার খুবই ভালো লাগবে। এখনও অবধি এমন কিছু বলার পরিস্থিতি নয়, বাট যেদিন হবে সেদিন নিশ্চয়ই বলবো। আধিপত্য, ক্ষমতা, নিজের জায়গা বজায় রাখা একটা বড় লড়াই, কাজ অভিনয় বা যে কোনো ক্ষেত্রেই হোক। তো তার জন্য কি একটু রাজনীতির দরকার পড়ে জীবনে, নাকি এমনিতে নিজে লড়া যায়? না, রাজনীতির সব জায়গায় রাজনীতির প্রয়োজন হয় না, কখনো কখনো রাজনীতিরও অনেক জায়গায় তাদের প্রয়োজন হয়। তো প্রত্যেকটা জিনিসের নিজের একটা জায়গা আছে, আর পাওয়ার, ক্রাফট, আর্টিস্ট এই সমস্ত জিনিস আলাদা, বিজনেসম্যান এই সমস্ত জিনিস আলাদা। আমার মনে হয় না যে সব জিনিসে রাজনীতির প্রয়োজন হয়। এই বিভাজনগুলো বুঝেই কি রাজনীতিতে কোনোদিনও পা দেওয়ার ইচ্ছে থাকেনি আপাতত? না, আমি রাজনীতিতে পা দিতে চাই না। মূল কারণ হচ্ছে আমি নিজেকে সেখানে ফিট ইন পাই না, আমি নিজেকে সেখানে দেখতে পাই না আজ, মানে আপাতত। কারণ কোনো না কোনো জায়গায় আমার মনে হয় যে আমার পক্ষে ওরকমভাবে মিথ্যে কথা বলা সম্ভব হয় না। রাজনীতিতে অনেকেই মিথ্যে আশা দিতে হয়, মিথ্যে কথা বলতে হয়, অনেক সময় প্রতিশ্রুতি দিতে হয় মানুষকে। আমিও হয়তো নিজেকে সেই জায়গাটা ফিট ইন পাই না। যেদিন মনে হবে যে হ্যাঁ আমি রাজনীতিতে নামবো, সেদিন সবাইকে জানিয়েই নামবো। সোশ্যাল মিডিয়া তোমার কাছে কতটা রেলিভেন্ট? প্রমোশন তো একটা দিক আছে, সেটা বুঝলাম, তার বাইরেও মানুষের কটাক্ষ, কটূক্তি অনেক কিছুই আছে, ভালো খারাপ তো আছে, সব জায়গায় আছে। তাই হ্যাঁ, তো সেখানে সেই ক্ষেত্রে তুমি কোনটাকে কিভাবে নাও? মানে খারাপটাও? সোশ্যাল মিডিয়া আজকের দিনে জীবনের একটা অংশ, মানুষের বেঁচে থাকার মধ্যে, জীবন চলার মধ্যে একটা অংশ, বাট তার মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করা ভীষণ দরকার, যে কে কতটা সেটাকে জায়গা দিচ্ছে নিজের জীবনে। আর তার মধ্যে ভালো জিনিস, খারাপ জিনিস দুটোই আছে। খারাপ জিনিস যদি কনস্ট্রাকটিভ হয়, যদি হ্যাঁ আপনার উন্নতির জন্য, আপনার ভালোর জন্য হচ্ছে, সেটাকে মাথা পেতে মেনে নেওয়া উচিত। আর যদি জাস্ট টাইম পাসের জন্য হচ্ছে আর নিজে আনন্দ পাওয়ার জন্য হচ্ছে, কাউকে ছোট করার জন্য হচ্ছে, সেগুলোকে তো ইগনোর করাই বেটার। হ্যাঁ, ওইভাবেই দেখি সোশ্যাল মিডিয়াকে। আড্ডা শেষে একটা প্রশ্ন আমি করবই, যে তোমার ক্যারিয়ার স্প্যানে তোমার দেখা বা তোমার থাকাকালীন কিন্তু আমরা বেশ কয়েকজনকে সুপারস্টার হতেও দেখেছি, কিন্তু সেটাতে কি তোমাকে কোনোদিনও সেটা এফেক্ট করেছে?
না না, এই ইন্ডাস্ট্রি আমাদের আগেও অনেক আর্টিস্ট এসছেন, তারা স্টার হোক, সুপারস্টার হোক আর মেগা স্টার হোক, আর আমাদের সময়েও এসছে, আমাদের পরেও আসবে। তাই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এইটুকু তো একটা ইন্ডাস্ট্রি। আমার মনে হয় আরও অনেক বেশি অভিনেতা অভিনেত্রী আসা উচিত। স্টার সুপারস্টার এই ট্যাক্সগুলোকে যদি আলাদা করেও রাখা হয়, আমার মনে হয় অ্যাক্টার্সদের আরও বেশি উঠে আসা উচিত, যাতে ইন্ডাস্ট্রিটা গ্রো করুক। ইন্ডাস্ট্রি যদি একসাথে সবাই মিলে একসাথে ইন্ডাস্ট্রির প্রতি কন্ট্রিবিউশন করতে থাকে, তাহলে ইন্ডাস্ট্রি বড় হবে, ইন্ডাস্ট্রি গ্রো করবে। অ্যান্ড আমার আজকের দিনে যখন এত কিছু পেয়েছি ইন্ডাস্ট্রির কাছ থেকে, আমার চাওয়া এইটুকুই আছে যে আমাদের ইন্ডাস্ট্রি আরও বেশি সাবলীল হোক, আরও বেশি বড় হোক, আরও বেশি মানুষের কাছে পৌঁছোক। আমাদের কাজ, আমাদের একটা হারানোর লেগেসি আছে, মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সেনা, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদার, এরা যেই ধরনের সিনেমা বানিয়ে গেছে, আমাদের ন্যাশনালি গ্লোবালিও আমাদের একটা ইমপ্রেশন ফেলে গেছেন। তো সেই জিনিসটাকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকুই আমি আশা রাখি এখন, এর বেশি কিছু নয়। আমার মনে হয় যে এইটুকু একটা ইন্ডাস্ট্রি, আমাদের সাউথ বম্বে অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখলে ওখানে ভরে ভরে অ্যাক্টার্স আছে, তো সেখানে ইনসিকিউর ফিল করার কিছু নেই। আমার তো আমার ব্যক্তিগতভাবে আমরা চাইও যে নতুন ছেলেমেয়েরা আরও আসুক। যদি কারুর কাছে থাকে, প্লিজ আমাদের কাছে নিয়ে আসুন নতুন ছেলেমেয়ে যারা হিরো পোটেনশিয়াল রাখে বা হিরোইন হওয়ার পোটেনশিয়াল রাখে। আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে কাজ করার। জিদ্দা যেটা বলতে চাইলে সেটা খুব পরিষ্কার, যে কোনো ইন্ডাস্ট্রি হোক বা কোনো কাজ বা দেশের জন্য লড়তে গেলে, বিপ্লব করতে গেলে একসাথে লড়তে হয়। তো সেটাই পরিষ্কার, কারণ ইন্ডাস্ট্রিটা খুব ছোট যেটা বললে, আর সবাই মিলেই কাজ করলে সেই বিপ্লবটা তৈরি করা যায়। এক হয়ে যদি মানুষ ইউনাইটেড হয়ে যদি থাকে, তার স্ট্রেংথ অন্যরকম থাকে। একদমই তাই। এক হয়ে তো কাজ চলবে, আর এক হয়ে কিন্তু সিনেমা হলে একসাথে গিয়ে সিনেমা দেখতে হবে। তাই কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত, ছবিটি কিন্তু খুব শীঘ্রই আসছে। আর আমরা কিন্তু আমাদের রেক্স স্টুডিওসের দর্শকের মাধ্যমে একটু যদি তোমার বার্তা পাই। সবাই যাবেন, 14ই আগস্ট রিলিজ করছে সিনেমা, সপরিবারের সাথে দেখার মতন ফিল্ম, এবং এই ফিল্মটা সবাইকে এন্টারটেইন করবে, এই কথাটা আমি দিতে পারি। প্লিজ যান, সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক শুভেচ্ছা দাদা। আর এখানেই আমি শেষ করছি। আমি রেক্স, আপনাদের সাথে ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর নতুন নতুন কন্টেন্ট দেখতে হলে দেখতে থাকুন রেক্স স্টুডিওস ইন্ডিয়া। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন, ভুলবেন না।